মানে পরীক্ষা সেন্টার। আর এখানে ভর্তি হলো পরীক্ষা সেন্টার সেই আপের দিকে পড়বে। হ্যাঁ চলো, যদি এখানে ভর্তি হও তাহলে পরীক্ষার সময় বলে যাওয়া তো আবার থাকবে। হ্যাঁ চলো, পরীক্ষার সময় তোমার আপের দিকে পড়বে। পরীক্ষা দিতে রায় দিকে পড়ে না, নেতাজির কথা, নেতাজির কথা কলকাতা দিকে বেশি হবে। বারুইপুর পরে আবার ওদিকে কলকাতা দিকে পড়তে পারে প্রবলেম। তো সেই জায়গাটায় বলছি এমন জায়গায় ভর্তি যাতে এখানে সেন্টার পড়ে, তাহলে পরীক্ষার সময় কি হবে এখানে বাড়ি। আচ্ছা মহারাট কলেজে ভর্তি হবে, বারো সেন্টার পড়ে না পরীক্ষা হবে। মহারাটে ভর্তি হলে বারাসাতে ভর্তি হইলে তোমার পরীক্ষাটা কনসিডার করে নেবে। আচ্ছা পরীক্ষাটা কনসিডার করে নেবে, ক্লাসটা তো কাজে লাগিয়ে করতে হবে। পিছনে তো ওই বেঞ্চটা খালি আছে, ওটা কি যাচ্ছে না বরং সামনে আসতে যাচ্ছে সবাই। না এটা খুব ভালো জিনিস, টেন্ডেন্সটা যে সামনে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা এটা কি জানো পুষ্পেন্দু, পুষ্পেন্দু খান রামকৃষ্ণ, রামকৃষ্ণ রামকৃষ্ণ ওই ভাই একদম মার্কেটে। আচ্ছা আগের দিন আমরা কি সুলতানের যুগে কি পড়ছিলাম, ইলতুৎমিশ অবধি পড়েছিলাম তাই তো? ইলতুৎমিশ অবধি পড়েছিলাম। একটা জিনিস যেটা বারবার প্রবলেম ফিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তোমরা ওই পড়ে যাওয়ার পর পড়ছো না কিন্তু ম্যাক্সিমাম জন দেখছি পড়ছো না, যার ফলে প্রবলেমটা কি হবে যখন কমপ্লিট হয়ে যাবে আর যখন বারবার রিপিট করা দেখে এই কোশ্চেনটা হচ্ছে না এটা হচ্ছে না, 80% কোশ্চেন তখন অ্যাটেন্ড করো, 20% কোশ্চেন পারবে, এটা নর্মাল জিনিস। কিন্তু যদি 80% না পারো আর 20% সেটা খারাপ জিনিস, পড়িয়ে বের করতে হবে। আর চ্যালেঞ্জিং এর মাঝে তোমরা বুঝতে পারছো যারা পরীক্ষা দিয়ে তারা তো বুঝতে পারছে যে কত পরীক্ষার্থী বসে, কিন্তু এই কভার করে করে না যাও। হ্যাঁ রেকর্ড কনস্টেবলে ফর্ম ফিলআপ ওটা ফর্ম ফিলআপটা ইম্পর্টেন্ট। ফর্ম ফিলআপ কত হলো কোনো ইম্পর্টেন্ট নয়, তুমি কতটা দেবে তোমার সেটাই ইম্পর্টেন্ট। আচ্ছা ওই সেকেন্ড বেঞ্চে আরেকজন আছে কি নাম জানো? হ্যাঁ মৌসুমী। আচ্ছা ও এসেছিল না চলে গেছে? ও আসলে আচ্ছা অনলাইন আছে সুদীপ্ত আছে আর হচ্ছে চন্দনা হালদার আছে। এই অনলাইন যারা আছে তারা পড়ছে তো? রেসপন্স করো অনলাইন যারা আছো। কমাল আচ্ছা আচ্ছা প্রত্যেকে স্টাডি করবে এবং তোমরা চেষ্টা করবে যে কোনো যেখানে কোশ্চেন পাবে সেগুলোকে অ্যাটেন্ড করা। বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেনগুলো থাকে এইটা খুবই হতো না, গরম হচ্ছে না বেশি বলছি স্যার বলল গরম হাওয়া আসবে না, বন্ধ করে দেবে। গরম হাওয়া আসবে যদি এখানে ভেন্টিলেটর দরকার, ভেন্টিলেটর লাগানো থাকলে ও গরম হাওয়াটা বের করবে। এত লোকের গরম কার্বন ডাই অক্সাইড ঘরটা বেশি গরম হবে। এসি থাকলে স্যার ওই তো আছে এই যে জানলাটা খুলে দিলি না ওখানে ওই ভেন্টিলেটর ফ্যানটা লাগাতে, ভেন্টিলেটর ফ্যান না লাগালে এই যে হাওয়াটা বার করবে কি? দেখো রান্নাঘরে লাগানো থাকে অনেকে, হ্যাঁ এক্সস্ট ফ্যান তাই না? অ্যাডজাস্ট না অ্যাডজাস্ট। আচ্ছা আজকে কে এটা নতুন দেখতে পাচ্ছি, তোমার কি নাম? প্রীতম। করেছো? আমি তো দেখিনি তোমাকে। আচ্ছা চলো আমরা শুরু করি, আমাদের একটা টাইম হয়ে গেছে। আগের দিন আমরা যেখানটায় শেষ করেছিলাম আমরা হচ্ছে ইলতুৎমিশ অবধি শেষ করেছিলাম তাই তো? তো আগের দিন আমরা যেখানে স্টার্ট করেছিলাম আমরা দেখে নিই যে এর আগে আমরা যে সমস্ত যুগগুলো পড়েছি প্রাচীনকালে এনসিএনকে পড়েছি সেগুলো দেখবো আমরা কি হয়েছে যে সামন্ত রাজাদের ঘটনা পড়েছি তাই তো? এবং যখন মধ্যযুগে আমরা সুলতানি যুগে ঢুকলাম দেখলাম দিল্লিতে শাসন করার প্রত্যেকের একটা, দিল্লিকে কেন্দ্র করে সারা ভারতে শাসন করার একটা প্রবণতা রয়েছে তাই তো? মানে সারা ভারত শাসন করার প্রবণতা রয়েছে এবং সেই জায়গা থেকে দেখবো যে দিল্লিকে কেন্দ্র করে যারা শাসন করেছে এবং তাদেরকে কেন্দ্র করে এই ইতিহাস, এবং সেখান থেকে যে নামগুলো পেয়েছি প্রথম কি পেয়েছিলাম
হ্যাঁ, কুতুবউদ্দিন আইবক, তাই তো? কুতুবউদ্দিন আইবকের আমলে কুতুব মিনার তৈরি হয়েছিল, তাই তো? কার নাম অনুসারে? কাকা কাকা হ্যাঁ, কাকা না, কাকা বলছি, কাকি। হ্যাঁ। আচ্ছা, এই যে কুতুব মিনারের কাজ শুরু করেছিল আমাদের হচ্ছে কে? কুতুবউদ্দিন আইবক। শেষ করেছিল কি? তাই তো? প্রত্যেককে বলছি যে এই জায়গাগুলো বারবার কভার করি। এই জায়গাতে মধ্যযুগে যদি কোশ্চেন কোথা থেকে হয়, এই সুলতানি যুগ থেকে হবে। এবং সুলতানি যুগের এই যখন শেষ হয়ে যাবে আমাদের দেখতে হবে যে সুলতানি যুগের একটা প্রথম ফরমেশন আগেবারে এসেছিল, বিসিএস এসেছিল, যেটা যে সুলতানি যুগে যে 5টা বংশ শাসন করেছিল, সেই 5টা বংশ হচ্ছে পরপর। ঠিক আছে, যারা ইতিহাস পড়েছিল তারা তো জানোই, এবং যারা ইতিহাস পড়নি তারা এই ফরমেশনটা গুছিয়ে রাখবে, মানে ব্রেনে। কারণ পরীক্ষায় যখন আসবে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো তোমাকে অ্যাটেন্ড করতে সুবিধা হবে যে কার পরে কারা এসছে, তাই তো? উৎপল, তুমি পড়েছো নিশ্চয়ই, তোমার তো জানা উচিত যে কার পরে কারা এসেছিল। 5টা যে বংশ, সুলতানি যুগে আমরা যে 5টা বংশের কথা বলি, পরপর কারা শাসন করেছিল? হ্যাঁ, দাস বংশ, তারপর একদম পুরো মাথায় গেঁথে রাখবে, কারণ কোশ্চেন কোথায় কখন কিভাবে রিপিট হবে বলা যাবে। দাস বংশ বা ইলবারি তুর্কি বংশ, তাই তো? খলজি বংশ, তারপর তুঘলক বংশ, সৈয়দ বংশ, আর হচ্ছে লোদি বংশ, তাই তো? এবং লোদি বংশে ইব্রাহিম লোদি পেয়ে যাওয়া হচ্ছে 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ শুরু হয়ে যাওয়া মুঘল যুগ, তাই তো? ঐতিহাসিকটা কই? ঐতিহাসিক ওখানে বসে আছে। হ্যাঁ, তারা ওর দিকে আমল দেখালাম না, তুমি মাস্টার ডিগ্রি করবে আর ওর দিকে আমল দেখাবে, হবে না। মাস্টার ডিগ্রি করলে তোমার হচ্ছে মাস্টার ডিগ্রির মতো রাখতে হবে না? হ্যাঁ, কি আছে? শিক্ষা ব্যবস্থা কে চালু করেছে? কনফিডেন্টলি বলবে, ভুল বলো, এটা কনফিডেন্টলি বলো। নিজে যদি কনফিডেন্ট না থাকে, পরীক্ষায় গিয়ে এটা মার্ক না ওটা মার্ক করতে, নেগেটিভকে তোমার মেন মার্কসটাই কমিয়ে দেবে। পারবে না, ছেড়ে দাও। ছাড়া না শিখলে কিন্তু ওই ট্র্যাক করে। হ্যাঁ, তুমি তো ট্রাই করো, তুমি প্র্যাকটিস না করলে কি করবে? তো এই প্র্যাকটিস সম্পর্কে একটা কথা বলে দিই, তারপর আমরা টেক্সটই বুঝছি। তোমরা সচিনের নাম শুনেছো? প্রত্যেকেই শুনেছো, আমার ছেলে মেয়ে প্রত্যেকেই, মানে শুধু ভারত না, পৃথিবীতে যদি দেখা যায় সচিনের মতো প্লেয়ার দ্বিতীয় আসে, তাই তো? বিশ্ব অনেক ক্রিকেটার বলা, তো নিশ্চয়ই খেলা দেখেছো, প্রত্যেকেই দেখেছো। উঠতেই পারে, পরবর্তীকালে কোনো খেলা উঠতে গেলে এখন পর্যন্ত সচিনকে টপ পায়নি। তো এই সচিন সম্পর্কে যে কথাটা বলা আমাদের এখন দরকার, সেটা এই শোনো না, সাল হচ্ছে 2007। অস্ট্রেলিয়ার একটা প্রথম ফাস্ট বলার এসেছিল ব্র্যাড হক, অনেকেই নাম শুনেছিল। ব্র্যাড হক অভিষেক ম্যাচে সচিনকে বোল্ড আউট করেছিল। সচিন তখন বিশাল বড় নাম, ক্রিকেট ইতিহাসে যদি কোনো বিশাল বড় নাম সেটা হচ্ছে সচিন। এবং সচিনকে অভিষেক ম্যাচে ব্র্যাড হক 2007 সালে ওয়ানডে খেলায় বোল্ড আউট করেছিল, ফার্স্ট বল। মানে একটা দেখো, আমি নতুন বলার সচিনকে গিয়ে বোল্ড আউট করে দিয়েছি, এত আনন্দ করেছিল লাইফে। এবং খেলার শেষে সচিনকে রেসপেক্টও করেছে। হ্যাঁ, রেসপেক্ট করেছে এবং সচিনের কাছে গিয়ে বলেছে যে আমি আমার জীবনের সেরা ঘটনা আজকে ঘটেছে, যে আমি আপনার মতো একটা ব্যাটসম্যানকে আউট করতে পেরেছি। এবং এই আনন্দে সচিন বলছে আমাকে একটা অটোগ্রাফ দিন, এবং সেই বলের উপর লিখে দিয়েছিল ইট উইল নেভার হ্যাপেন এগেইন। মানে এই ঘটনা তোর জীবনে আর কোনোদিন ঘটবে বলো। এবং সেটা টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন হয়েছিল।
আমার উদ্দেশ্য এটাই, সচিন ওইটা লিখে কিন্তু আর ঘরে বসে ওই মদ খায়নি, প্র্যাকটিস করেছে, যার জন্য আমার এই যে লিখে দিয়েছে এই কথাটা কোনো যেন দাগ না লাগে। এবং তারপরেও ইতিহাসে দেখা যাচ্ছে মিনিমাম 50খানা ম্যাচ খেলেছে ব্র্যাড হক সচিনের সঙ্গে, মিনিমাম 50খানা, না আউট করতে পেরেছে না কিছুই করতে পেরেছে। প্র্যাকটিস এবং কনফিডেন্ট, কত কনফিডেন্ট তবে লিখতে পারে না, একটা কত কনফিডেন্ট তবেই কথা লিখতে পারে, এবং সেটা টাইমস অফ ইন্ডিয়া হেডলাইন হচ্ছে, এবং সেটা প্রুফ করে। বলার উদ্দেশ্য সেটাই, তোমরা প্র্যাকটিস এমন জায়গায় নিয়ে যাও যে তোমরা লিখে দাও যে আজ থেকে 2 বছরের মধ্যে আমি চাকরি করবো, এবং সেটা প্রুফ করার জন্য তোমরাও লিখে পড়ো। সুচির এমনি বড় বড় নাম হয়ে গেছে, হয় এটা প্রত্যেকের কৃতিত্ব রয়েছে। কি বলছিলাম আমরা? সুলতানের যুগ, তাই তো? আগের দিন আমরা দেখছিলাম ইলতুৎমিশকে, তাই তো? ইলতুৎমিশ দেখলাম, আর ওখানে একটা কথা বলেছিলাম যে নতুন সাম্রাজ্য গঠন করছে, একদম নিউ বর্ন বেবির মতো নতুন সাম্রাজ্য গঠন, যা যা করার দরকার সেটা ইলতুৎমিশ করেছে, যা যা করে যা যা প্রবলেম এসেছে সেটা কিভাবে সলভ আউট করেছে সেই ব্যবস্থাগুলো বলে দেওয়া হয়েছে, তাই তো? অভ্যন্তরীণ বিদ্রোহ, তাই তো? 40 চক্র গঠন করেছে, চালিশা বলা হয়। চালিশা কে গঠন করেছিল? ইলতুৎমিশ, তাই তো? ইকতা প্রথা, অর্থাৎ বিভিন্ন প্রদেশে যে সমস্ত এই যে সামন্তরাজ ছিল তাদেরকে দেখার জন্য কি করেছিল? ইকতা ব্যবস্থা, অর্থাৎ সেনাবাহিনী নিয়োগ করেছিল সেখানে। ওকে, ইকতা ব্যবস্থা হয়ে গেল। তিনি কি করলেন? মঙ্গল নেতা আক্রমণকে আটকেছিলেন, তাই তো? মঙ্গল নেতাকে আক্রমণ করেছিল চেঙ্গিস খানের আক্রমণ করেছিল, এবং চেঙ্গিস খান আক্রমণ করতে একজনকে তাড়িয়ে নিয়েছিল, হচ্ছে জালালউদ্দিন মঙ্গলরানী, এবং সেটাকে তিনি তাকে আশ্রয় দেয়নি, যার ফলে আর চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেন এবং সেখান থেকে ফিরে। এভাবে হচ্ছে মঙ্গল নেতা আক্রমণ আটকেছিল, এবং এটা ঐতিহ্যবাহী বহু বুদ্ধিমত্তা করেছিল। চলে যাওয়ার পর আমরা দেখব যে পরবর্তীকালে গোয়ালিয়র যুদ্ধ, গোয়ালিয়র যুদ্ধতে তাহলে আমরা রাজধানী কোথায় দেখছি? দিল্লি। দিল্লি থেকে ইলতুৎমিশ যুদ্ধ করতে যাচ্ছে গোয়ালিয়র, এবং গোয়ালিয়রের যুদ্ধে ঐতিহাসিকগণ বলছে যে মিনিমাম 50খানা হচ্ছে সন্তান ছিল, ঐতিহাসিক লিখছে, এবং কতটা সত্য সেটা যায় না, এবং সেটা আমরা অনেক সন্তান ধরে নিই। অনেক সন্তানের মধ্যে তিনি গোয়ালিয়রের যুদ্ধে বিভৎস ফেসে গেলেন, তিনি তার সন্তানদের খবর দিলেন যে আমাদের এখানে উদ্ধার করবে। প্রত্যেকে হচ্ছে বাবা যদি ওখানে টপকে যায় তাহলে এই দিল্লির শাসনটা কে করবে? ছেড়ে যাওয়া যাবে না দিল্লি, তুমি মরে যাও মরে যাও। গেছিল কে? সুলতান। সুলতানা বলা হয় না কারণ সুলতানের স্ত্রীকে সুলতানা বলা হয়, তাই তো? এই জন্য ইতিহাসে বিভিন্ন, হ্যাঁ ইতিহাস বইতে বিভিন্ন জায়গায় সুলতানা আছে, কিন্তু আমরা সুলতানই পড়ে থাকি। সুলতান রাজ্য ইলতুৎমিশের মানে পরবর্তীকালে কাকে পাচ্ছি আমরা? সুলতানা রাজিয়া। কিন্তু এই সুলতানা রাজিয়ার যখন গোয়ালিয়র ওনাকে বাঁচাতে গিয়েছে, অটোমেটিক এখানে যে 40 চক্র গঠন করা হয়েছে, কাদের গঠন করা হয়েছে? যে সামন্ত রাজবংশের যাদের হচ্ছে প্রভাব প্রতিপত্তি বেশি রয়েছে তাদেরকে দিয়ে 40 চক্র, 40 জন হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি। ওরা কি করছে? পরবর্তী আরেকজনকে সিংহাসনে বসাচ্ছে। তাকে কি নাম? রুকনুদ্দিন। রুকনুদ্দিনের সিংহাসনে আছে, কিন্তু রুকনুদ্দিন হচ্ছে কতটা ওই এই যে নতুন সাম্রাজ্য কিভাবে শাসন করতে হয় সেটা তার নলেজ ছিল। তাহলে আমরা যদি ইলতুৎমিশের পর অযোগ্য শাসক হিসেবে দেখি রুকনুদ্দিন, কিন্তু যখন সুলতান রাজিয়ার গোয়ালিয়র থেকে ফিরে এলো, ফিরে এসে তিনি কি করলেন? আবার এই রুকনুদ্দিনকে হারিয়ে আবার সিংহাসনে বসলেন। বোঝা গেল? আমরা যদি দেখি যে কোশ্চেন এসে ইলতুৎমিশের পর যোগ্য কিংবা সিংহাসনে বসে, আমরা কিন্তু কাকে দেবো? সুলতান রাজিয়া। দিল্লি সিংহাসনে ইলতুৎমিশের পর পরবর্তী কে বসেছে? সুলতান রাজিয়া। এবং সুলতান রাজিয়ার গল্প আমাদের খানিকটা রয়েছে। সুলতান রাজিয়ার ঘটনা হচ্ছে 4 বছরের ঘটনা, 1236 থেকে 1240, তাই তো? এইখানে দুটো ঘটনা মনে রাখো, মনে রাখলে সুলতান রাজিয়া পুরো ভালোভাবে মনে থাকবে।
সুলতান রাজিয়ার বিশাল কোনো ঘটনা নেই। সুলতান রাজিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম, সুলতান রাজিয়া যখন এই সিংহাসনে বসছেন তার তাহলে কি সমস্ত দিকে খেয়াল রাখতাম নাকি? একটা সাম্রাজ্য চালাতে গেলে সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। সেই খেয়াল রাখতে গিয়ে তাকে ঘোড়া চালানো শিখতে হচ্ছে। ঘোড়া কোনো 7 ফুট 7.5 ফুট করে লম্বা উঁচু। জিয়াউদ্দিন বারুনি লিখছেন যে সুলতান রাজিয়া 5 ফুট সামথিং হাইট, তাহলে তাকে তো ঘোড়ায় উঠতে হবে। কি করে উঠবে? কি করে উঠবে? হেল্প লাগবে, কারণ কে হেল্প? এই যে 40 জন যে সমস্ত অভিজ্ঞ ব্যক্তিদের 40 গঠন করেছে, ওদের মধ্যে থেকে একজন ছিল এরাম ইয়াকুব ইয়াকুব খান। ইয়াকুব খান বলছে, জিয়াউদ্দিন বারুনি লিখছে, বলে তিনি যখন রাজকার্য চালানোর জন্য ঘোড়া চালানো শিখবেন, মাঝে মাঝে ইয়াকুব খান চাগিয়ে বসিয়ে দিচ্ছেন। তখন পাশের যে 40 জন বাকিরা বলছে, এই কি ব্যাপার কি ব্যাপার, হ্যাঁ নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে, নাহলে কেন তুলে দেবে চাকরি? অটোমেটিক সবার মনে হবে। 40 জন যে সমস্ত ছিল তারা বলছে, তাহলে ইয়াকুবকে আমরা কি বিষয় পাই? ওইটা যখন বলছে তার প্রেমিক, তাকে বিভিন্ন কাজে হেল্প করতে, তাকে বিভিন্ন কাজে হেল্প করতে, এই জন্য বলা হচ্ছে ইয়াকুবকে কি বলা হচ্ছে? তার প্রেমিক বলা হচ্ছে। তো এই 40 জন দেখছে, তাহলে এ যদি প্রেমিক হয় তাহলে আমাদের গুরুত্ব দেবে, ইয়াকুবকেই গুরুত্ব দেবে। তাও ইয়াকুবকে মেরে দাও, ইয়াকুবকে হত্যা করা হবে। হ্যাঁ, ওইটা যখন প্রেমিক লিখছি, কিন্তু প্রেমিক কিনা তো আমরা এখন কি করে দাঁড়িয়ে পড়বো, তাই না? তাকে বিভিন্ন কাজে হেল্প করবে। তাহলে একটা ঘটনা পেলাম, সুলতান রাজিয়ার হচ্ছে একজন 40 জন যে আমির অমরাহ ছিল, তার একজন নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব তাকে সুলতান রাজিয়া বিভিন্ন কাজে হেল্প করবে। সেই সময় যখন দিল্লির সিংহাসনে বসছেন আমাদের সুলতান রাজিয়া, তখন এই যে 40 জন বলছে, আমরা এতগুলো পুরুষ থাকতে মেয়ে আমাদের চালাবে, এটা আমরা মেনে নেবো? আবার সেই সময় সেই টাইম পিরিয়ড 1236, তাই তো? এই যে মধ্যযুগের এই যে 13শো শতাব্দীতে আমরা কিভাবে মেনে নেব না? বলছে যে কোনো প্রকারে আমাদের সুলতান রাজিয়াকে সরাতে হবে। সরাবে। সেই সময় পাঞ্জাব প্রদেশে একজন বিদ্রোহ ঘোষণা করেছে। পাঞ্জাব প্রদেশে একজন বিদ্রোহ ঘোষণা করেছে। কি নাম? উৎপল আলতুনিয়া নাম পাবে, ইতিহাস খুলে দেখবে। আলতুনিয়া গল্প আকারে মনে রাখবে, তোমাদের ভালো লাগবে। আলতুনিয়া হচ্ছে পাঞ্জাব প্রদেশে কি করলো? বিদ্রোহ ঘোষণা করলো যে আমরা এই নারীকে আমরা মেনে নেবো। তার সম্রাটে কি দেয়, যে এ করছে তাই আটকানো আগে প্রথমে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে পরাস্ত করে সাই করতে, যে আমি রাজা, আমি যা বলবো তাই হবে। সুলতান রাজিয়া চলে গেল পাঞ্জাব প্রদেশে ওর সঙ্গে লড়াই করতে। এদিকে 40 জন আমির অমরাও কি করছে, বলছে যে গেছে ওকে হত্যা করে দেয়। এবার পাঞ্জাব প্রদেশে যিনি আছেন, আজব, যে সুলতান যাদের হয়ে আসছে তারাই বলছে মেরে দাও। সেই সাপোর্ট পেয়ে আলতুনিয়া কাকে হারিয়ে দেবে? সুলতান রাজিকে হারিয়ে দিয়ে এবং বন্দি করে দেবে। বন্দি করে দেওয়ার পর 40 জন আমির অমরাও কি বলবে ভাবছে, যে যাও কাজ মিটে গেছে, প্রত্যেকের ডিপার্টমেন্ট ভাগ করে নেবে, যে আমি ফাইন্যান্স নেবো, আমি এইটা নেবো, আমি খাদ্য ফুড ডিপার্টমেন্টটা নিয়ে নেবো। প্রত্যেকের ডিপার্টমেন্ট যখন ভাগ করে নিচ্ছে, সুলতান রাজিয়া লাস্ট খেলাটা খেলে আলতুনিয়া ওদিকে আলতুনিয়াকে সবাই ভুলে গেছে। এই যে 40 জন আমির অমর যাদের তিনি 40 গঠন করেছিল, এদের মধ্যে ভুলে গেল আলতুনিয়া। ওই বন্দি করেছে, ওকে মেরে দেবে, যে কোনো প্রকার মেরে দেবে। ওদিকে সুলতান রাজিয়া বলছে আমি তো সম্রাট, আর ওদিকে আলতুনিয়া খুব টেনশন আছে। কি হলো ব্যাপারটা? আলতুনিয়াকে বলছেন যে আমি এখানকার সুলতান, তুমি যদি আমাকে বিয়ে করে নাও, তুমি হয়ে যাও সম্রাট, হয়ে গেলে চলো আমরা দিল্লি শাসন করবো। আলতুনিয়া মাথায় লেগে গেছে, তাই তো ঠিক, ওখানে তো 40 জন ভাগ বটরা করছে, তো চলো বিয়ে করবো। ওখানে পাবো যে সুলতান রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করেছে, তাই না? সুলতান রাজিয়া আলতুনিয়াকে বিবাহ লাস্ট খেলাটা খেলে দিয়েছে। এখন 40 জন বুঝে গেছে যে সুলতানের লাস্ট খেলা খেলে দিয়েছে। উপায় লাস্ট একটা উপায় কি, দুজনকেই কোপাতে হবে। এবং দেখবো 1240 সালে দুজনকেই আমরা মেরে দেব। এই হচ্ছে আমাদের হচ্ছে সুলতান রাজিয়ার গল্প। তাকে পেয়েছে কুতুবউদ্দিন আইবক। এই আমরা কি পেলাম?
কুতুবউদ্দিন আইবেক পেলাম, ইলতুৎমিশ পেলাম, তারপর পেয়ে গেলাম সুলতান রাজি। এবং সুলতান রাজির 1236 সালে যে ঘটনা ঘটে গেল, যে এখান থেকে আমাদের কি কি প্রশ্ন হয়, কি প্রশ্ন হলো যে ইলতুৎমিশের পর কে সিংহাসনে বসছে, ইলতুৎমিশ কাকে বিবাহ করেছিল, আমাদের সুলতান রাজিয়া কবে মারা গিয়েছিলেন, কার সাথে বিয়ে হয়েছিল, ওকে আলতুনিয়াকে বিয়ে করেছিল। এবং আর কি আছে এখানটায়, সুলতান রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেছিল, সুলতান রাজিয়াতে কি কি লিখবে, দিল্লির সিংহাসনে কে কে বসেছিল, সুলতানা রাজিয়া। চার বছরের ঘটনা, কিন্তু সিংহাসনে বসে। বারোশো চল্লিশ সালে আলতুনিয়া এবং সুলতান রাজিকে দুজনকেই হত্যা করা হয়, তাই তো? হয়েছে। সুলতান রাজিয়ার টাইমে আমরা দেখে নিলাম যে সুলতান রাজিকে কেউ মেনে নিতে পারছে না, তাহলে দিল্লির সিংহাসনে বসবে এটা একটা ডিমান্ড দরকার, এমন একটা ব্যক্তি যে দিল্লির সাম্রাজ্য ভালোভাবে চালাতে পারে, তাই তো? তো সুলতান রাজিয়ার পর যিনি সিংহাসনে বসছেন তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মামুদ। নাসিরউদ্দিন মামুদ হচ্ছে তার এই ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, কিন্তু এই মানে বিচক্ষণ জ্ঞান নেই। নাসিরউদ্দিন মামুদ হচ্ছে বিচক্ষণ ব্যক্তি, কিন্তু তার রাজ্য চালানোর যে ক্ষমতা সেটা নেই। তাহলে পরবর্তী দিল্লি সিংহাসনে কে বসবে? গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবন টাইমে দেখবো আমরা সব থেকে ভালো শাসন ব্যবস্থাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছে। মেয়েকে বিয়ে দিয়েছিল হ্যাঁ, শ্বশুর এবং হচ্ছে গিয়াসউদ্দিন বলবন প্রথমত ইলতুৎমিশের টাইমে 40 চক্রের একজন সদস্য ছিল। মানে ব্যক্তিটা এমন ছিল, তার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু টাইমের ফ্রেমে তিনি বিভিন্ন জায়গায় বন্দী হয়েছে। কিন্তু এই টাইম চলে এসছে, টাইম চাইছে যে দিল্লি সিংহাসনে এমন ব্যক্তি যে সারা রাজ্য চালায়, কিন্তু এই আমাদের সুলতান রাজিকে মেনে নেয়নি। 40 জন যারা আছে তারা বলছে না, মেয়েকে মেনে নেওয়া হবে, এটা মেয়ে আমাদের চালাবে আর আমরা চলবো, হয় দেখবো, তখনই হতে পারে। পরবর্তী আমরা দেখবো কাকে নেবো এখানে, গিয়াসউদ্দিন বলবন।
প্রকৃত নাম হচ্ছে উলুখ্খা। বহুবার পরীক্ষায় এসছে। উলুখ্খা কার? আসল। স্যার হ্যাঁ বল। স্যার সালটা কি 1266 থেকে 86? হ্যাঁ 1266 থেকে 1286। তাহলে স্যার 1240-এর পর সিংহাসনে মানে 40 থেকে 66 পর্যন্ত কে ছিল? নাসির উদ্দিন মামুন। নাসির উদ্দিন মামুনের তেমন কোনো ঘটনা নেই, যার সিংহাসনে যেমন অযোগ্য ছিল, মানে অযোগ্য বলা যায় না, বিচক্ষণ জ্ঞান ছিল, অযোগ্য না, শিক্ষিত ব্যক্তি। দিল্লি সিংহাসনে যদি কোনো অশিক্ষিত ব্যক্তি বসেন, পুরো মূর্খ, নিরেট মূর্খ, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। ভারতের ইতিহাস সবচেয়ে ভালো জিনিস যেটা, যে এর মতো মূর্খ লোক সিংহাসন বসে, এর মতো ভালো শাসন কেউ চালাবে না। খলজি, মোহাম্মদ বিন পাগলা রাজা বলা হয়। মোহাম্মদ বিন হলো সব থেকে শিক্ষিত ব্যক্তি। হ্যাঁ, এইটা টোটালটাই তো সুলতানি বংশ। এবার এক একটা বংশ, এটা তো খলজি বংশ। খলজি বংশ, সুলতানি বংশে তো 5 জন আছে, যে 5 জন আমার নাম করা হবে। আচ্ছা, প্রকৃত নাম কি হলো? গিয়াসউদ্দিন বলবর কি হলো বলা হলো যে ইলতুৎমিশের টাইমে যে 40 চক্র গঠন, 40 চক্রের একজন সদস্য ছিল। অর্থাৎ নিজের মধ্যে যদি কোয়ালিটি না থাকে, যে সময় ইলতুৎমিশ কি জন্য করেছিল, যে যারা যারা বিদ্রোহ ঘোষণা করছে তাদেরকে আমরা একটা ক্ষমতা বসিয়ে দিই, সে চেঁচাবে? চেঁচাবে না। আমরা যদি আমাদের এখন রাজনীতি দেখি, সেই টাইম টুমে মমতা যখন আন্দোলন করছে, মমতাকে রেলমন্ত্রী করে দিয়ে যাচ্ছিল, চেঁচিয়েছিল তারপর চেঁচাই, সেম সবাই কপি করছে আগের থেকে। এবং এই যে আমরা দেখবো ইলতুৎমিশ টাইমের পর থেকে, ইলতুৎমিশের এত ছেলে থাকা সত্ত্বেও সুলতান রাজিকে উত্তরাধিকারী কেন ঘোষণা করেছে? ছেলেগুলো কেউ বোঝাতে পারত। সেম টু সেম কপি করেছে আমাদের হচ্ছে জওহরলাল নেহরু। উত্তরাধিকারী ঘোষণা করেছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী বিশাল সাম্রাজ্য চালিয়েছিল। কনস্টিটিউশন যখন পড়ছো তোমরা দেখবে যে ওই টপিকে যাবে, যেমন ভেরিয়াস ইম্পর্টেন্ট জাজমেন্ট। সেই জাজমেন্টে যখন যাবে দেখবে আমাদের ইন্দিরা গান্ধীর কি কি প্রভাব পড়েছে। ইন্টারভিউতে জিজ্ঞেস করে মাঝে মধ্যে যে আমাদের এই যে মৌলিক অধিকার রয়েছে, অধিকার সম্পর্কে দুটো একটা জাজমেন্টের নাম বলে, কি কি জাজমেন্ট হয়েছে আমাদের পড়িয়েছে না? কিছু না কিছু আছে না মৌলিক অধিকার সম্পর্কে বিভিন্ন জাজমেন্ট আছে, পড়ায়নি? অবশ্যই পড়িয়েছে। ও যাবেই যাবে, ওখান থেকে যেতেই হবে। ওই মৌলিক অধিকার পড়াতে গেলে ওই রাস্তায় যেতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, চলে আসি আমরা। গিয়াসউদ্দিন বলবর হচ্ছে সেই টাইমের হচ্ছে টাইমিং, মানে ডিমান্ডিং প্লেয়ার। বলছে দিল্লির সাম্রাজ্যে যে ব্যক্তি চাই সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবর। অর্থাৎ ওই টাইমে ওর মতো যোগ্য ব্যক্তি নেই। প্রকৃত নাম পেয়ে গেছি। তিনি কি করছেন, যে আমি যে সাম্রাজ্য চালাচ্ছি, কাদের চালাচ্ছি? মুসলিম সাম্রাজ্য চালাচ্ছি। তো তাহলে কি আমাকে যদি চালাতে হয়, আমাকে কোথাও না কোথাও সুড়সুড়ি দিতে হবে। কি সুড়সুড়ি দিতে হবে? প্রথম চালু করলো, বলছে যে সম্রাটকে শ্যাডো অফ আল্লাহ, মানে আল্লাহর দূত আমি, ছায়া আমি। আমাকে তোমরা উল্টো পাল্টা বলতে পারো কখন? সব বলছে না, বলে আমাকে সবাই সালাম করতে হবে, জিল্লে ইলাহি করতে হবে। জিল্লে ইলাহি চালু করেছিলেন। অর্থাৎ সম্রাটের সামনে গিয়ে মাথা উঁচু করে আপনি এটা করেছেন, কেন করেছেন বলা যাবে না, আমি হচ্ছে আল্লাহর দূত। আর আল্লাহর সামনে তোমরা এই কথা বলতে পারো? অর্থাৎ আমাকে এই সাম্রাজ্য যদি বাঁধতে হয়, আমাদের হয় বিভিন্ন দিকে সুড়সুড়ি দিয়ে বাঁধতে হবে। সুলতান রাজিয়া পারেনি। গিয়াসউদ্দিন বলবর ওই টাইম ফ্রেমের ব্যক্তি, যিনি এটাকে বাঁধার জন্য চেষ্টা করেন। কি কি করছেন? নিজেকে শ্যাডো অফ গড বলছেন। শ্যাডো অফ গড বা শ্যাডো অফ আল্লাহ, লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, শ্যাডো অফ এসে যে ডিও ডাবল তো জিল্লি ইলাহি।
অর্থাৎ দিল্লি সামনে যখন চালাচ্ছে 40 জন, ঠিক আছে 40 আছে না, 40টাকে যদি আমাকে কন্ট্রোল করতে হয় তাহলে কোনো বিদ্রোহ হবে। জিল ই ইলাহি, জিল ইলাহি, অর্থাৎ আমার সামনে তোমাকে সালাম করতে হবে, তুমি ঘোষণা করে দেবে সুলতান রাজিয়ার বিরুদ্ধে যেটা করেছে না, তোমাদের মেয়েকে মেনে নিই না, এই কথা বলতে পারবে না কখনো। তাহলে নিজেকে শ্যাডো গড বলতেন, জিল্লি ইলাহি বলতেন, আর কি বলতেন। তার টাইম হচ্ছে দুটো প্রথা চালু হয়েছিল, কি কি? সিজদার পাইবস। কি কি আছে ব্যাপারটা? সিজদার পাইবস, সিজদা হচ্ছে নতজানু হতে হবে, পাইবস সিংহাসনে চুম্বন করতে হবে, অর্থাৎ সিংহাসনে পদচুম্বন কিংবা সিংহাসনে যে বসে তার পদচুম্বন। সিংহাসনে পদচুম্বন অনেক বই আছে, অনেক বই আছে সিংহাসনে যিনি বসেন তাকে পদচুম্বন। ওকে, তো যদি দেখা যায় বলছে যে সম্রাট যদি আল্লাহর দূত হয় তাকে তো বলে গুড মর্নিং সম্রাট, বলবে? বলবে না। তাহলে তোমাকে তার সঙ্গে প্রার্থনা করতে হবে। কিভাবে প্রার্থনা করবে? হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে। বলে সিজদার পাইবস চালু করেছে। হাঁটু গেড়ে বলতে হবে, আর কি করতে হবে? সিজদা আর হচ্ছে পাইবস চালু করেছেন কে? গিয়াসউদ্দিন বলবে, তাই তো? তাহলে প্রবলেম যেগুলো আছে একটা একটা করে কন্ট্রোল করছেন তিনি। কি করছেন? আগে এটা সুসুড়ি দিয়ে দিয়েছেন যে আমি যদি ঈশ্বরের দূত হই, আমি যদি আল্লাহ হই, তাহলে আমার বিরুদ্ধে কেউ কথা বলার দম নেই, আমার যে বলে তাকে সবাই পেটাবে। স্যার বলছি সিজদার পাইবসটা কি লিখেছেন এটা? পাইবসটা বুঝতে পারছো না? সিংহাসনের পদচুম্বন কিংবা সিংহাসনে যিনি বসে আছেন তার পদচুম্বন, অর্থাৎ সম্রাট বসে থাকলে সম্রাটের সামনে মতজানু হতে হবে, হাঁটু করে বসতে হবে এবং তার পায়ে চুম্বন করতে হবে। হয়েছে? নেক্সট যেটা আছে, তাহলে তিনি কি কি দেখলেন? প্রথমত দেখলেন যে এই যে 40 জনকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত আছে যে তারা যদি আমাদের বিরুদ্ধে কখনো বিদ্রোহ ঘোষণা না করতে পারে তার জন্য বিভিন্ন নিয়ম চালু করবে। এমন নিয়ম চালু করতে যাতে কেউ কারোর ক্ষমতা না হয় উঁচু করে কথা বলবে। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে? কোনো মুসলিম বলবে না। তাই এমন সুশ্রুতি দিতে হবে, এমন জায়গা তৈরি করতে হবে, কিন্তু এর আগে তার করে নেবে। কিন্তু আমাকে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, খুব দারুণ ব্রেন নাই কথা, যে আমাকে যদি সাম্রাজ্য কন্ট্রোল করতে হয় এরকম। তিনি আরেকটা প্রথা চালু করলেন যেটা আমাদের বারবার এসছে, বিশেষত ম্যাক্সিমাম টাইম এসছে, নওরোজ প্রথা। নওরোজ প্রথা কে চালু করেছে? নওরোজ প্রথাটা কি ছিল? উত্তম পার্সিদের একটা হচ্ছে অনুষ্ঠান, নতুন বর্ষ শুরু হলে তার একটা খুব আনন্দ ধুমধাম হবে এবং সেটা তিনি চালু করেছেন। ওকে, আমির খসরু তার ছিলেন কি সভাপতি, তাই তো? এবং আমির খসরু থেকে যে কোশ্চেন হয় উৎপল, কি কোশ্চেন হয়? হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়, তাই তো? এইখানে এই কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে, অনেক পরীক্ষা এসেছে। মাধ্যমিক লেভেলের যে কোনো পরীক্ষাতে এটা কোশ্চেন রিপিট হয় নাকি? ম্যাক্সিমাম পরীক্ষা হয়েছে যে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়, এবং কাকে বলা হয়? আমির খসরুকে। তিনি কে ছিলেন? বর্মনের সভাপতি। এই কোশ্চেনে কিন্তু রিপিট হয়নি যে আমির খসরু কার সহকর্মী ছিলেন। আমরা এর সঙ্গে পড়েছি, এই জন্য যদি কখনো কোশ্চেন কিভাবে করতে জানা নেই কারণ।
বুঝছে? শাসন কোথায় হচ্ছে? দিল্লিতে, তাই তো? তো দিল্লির এই নিয়ম না মানার জন্য বাংলা থেকে একজন প্রথম বিদ্রোহ শুরু হয়, যার নাম হচ্ছে তুগরিল খান। যে কোশ্চেনটা কিছু 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 পরীক্ষায় এসেছে, বাংলা থেকে গিয়াসউদ্দিন বলবনের বিরুদ্ধে যিনি বিদ্রোহ করেন তার নাম কি? তুগরিল খান। এরপর এসবটা কোথাও হ্যাঁ বাংলাদেশের কি বাংলা থেকে বিদ্রোহ ঘোষণা করে। হ্যাঁ হ্যাঁ বুঝছে? ছিল এই বংশের শেষ রাজা, এই বংশের শেষ রাজা হচ্ছে কালকবাদক এবং তার শিশুপুত্র কায়ুস। এবং এইটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। আয়ু মাস হ্যাঁ কায়ুর মাস। হ্যাঁ। ওটা তো ইতিহাস হলো, ইতিহাস হলো বলতে পারবেন কি? ইতিহাস হলো কি ব্যাপার? শিশুপুত্র শিশুপুত্র উপল ঘুম পাচ্ছে? কাল সারাত পড়েছো নাকি? উপল সারাত পড়েছো? হ্যাঁ উপলগুলো হচ্ছে প্রচুর পড়েছে। নাকি কালকে ওই হেরে গেছে বলে কষ্ট হচ্ছে? আমি অত অ্যাডিক্টেড নই। অ্যাডিক্টেড নই? অনেক কথা শুনেছি মানে হেরে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এই তাই না? আরসিবি হেরে গেলে সুইসাইড করবে বলছে। আর কথা বললো পরে আমার কালকে স্ট্রোক হয়ে গেছে, যদি হেরে যেত। বিরিয়ানি খাওয়া আচ্ছা খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি, তাই তো? এবং তারপরে আমরা পাবো আলাউদ্দিন খলজি। শুধু ওখানে প্রতিষ্ঠাতাই আছে যে খলজি বংশের প্রতিষ্ঠাতাকে। তাহলে কি কি পেলাম? কি বংশ পেয়েছি প্রথমে? দাস বংশ বা ইলবাড়ি তুর্কি বংশ, তারপর খলজি বংশ, তাই তো? এবং দাস বংশের শেষ রাজা পেয়ে গেছে এই যে কায়কবাদক শিশুপুত্র কায়ুস। বুঝছে? টেবিল ফ্যান না না, এখানে এটা এই লাগালে ভেন্টিলেটর লাগালে কমিটি এর লাগালে বসে না। জালালউদ্দিন খলজির টাইমে একটা নতুন ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমরা ইলতুৎমিশের টাইমে পাবো একজন মঙ্গল নেতার আক্রমণ। কার পাবো? চেঙ্গিস খান। চেঙ্গিস খান তখন থেকে তার বসে নেই, তার যে বংশধররা ক্রমাগত আক্রমণ চালিয়ে গেছে।
পরবর্তীকালে তার যে বাঁধব ক্ষমতা আক্রমণ চালিয়ে গেছিল এবং তার যে সমস্ত বংশধর ছিল তারা এই জালালউদ্দিন সময় যারা আক্রমণ করেছিল এবং থেকে গেছিল, না যারা আক্রমণ করেছিল এবং থেকে গেছিল তাদেরকে এই যে খলজি বংশ কি সুলতান বংশ মুসলিম এ বলেছিল তোমাদের এখানে তোমরা কি ছিল, ওই যে আমাদের মঙ্গল নেতা চেঙ্গিস খান মঙ্গল বংশ বলছে এখানে থাকতে তোমাদের মুসলমান হতো, তাদেরকে নব মুসলমান বলা হয়েছে। তাহলে নব মুসলমান হচ্ছে জালালউদ্দিন খলজির টাইমে ছিল। নব মুসলমান কোন শাসকের সময় ছিল? জালালউদ্দিন খলজির টাইমে যে মঙ্গল নেতারা ছিল, যে মঙ্গল নেতা যে বংশধর তাদেরকে নব মুসলমান বলা হচ্ছে। তাদেরকে এখানে থাকতে গেলে কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে থাকতে হবে এবং তাদেরকে বলা হচ্ছে নব মুসলমান। ওকে, জালালউদ্দিন খলজির প্রতিষ্ঠাতা দেখে নিলাম, যেই বংশের প্রতিষ্ঠাতা, এবং এই বংশের যে সবচেয়ে ভালো ব্যক্তিবর্গ তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি, তাই তো? এবং আলাউদ্দিন খলজি নিয়ে আমাদের তার যে নিয়ম নীতি এখনো চালানো হয়। আলাউদ্দিন হ্যাঁ, এবং সব থেকে অশিক্ষিত ব্যক্তি বলা হয়। সুলতানি যুগের মুছে দেবে। সুলতানি যুগ তো সুলতানি যুগে কারা কারা সাম্রাজ্য করছে। সুলতানি যুগ অর্থাৎ তোমাদের প্রথমেই বলেছিলাম যে সুলতানি যুগ অর্থাৎ যে দিল্লিকে কেন্দ্র করে যে সুলতান থাকবে এই কোথায় হচ্ছে সুলতানি যুগ, এবং সুলতানি যুগে পাঁচটা বংশ সাম্রাজ্য করছে। এটা হচ্ছে দ্বিতীয় বংশ পাচ্ছে। প্রথম পেয়ে গেছি আমরা কোন বংশ? দাস বংশ। দ্বিতীয় পেয়ে গেছি খলজি বংশ। খলজি বংশের শ্রেষ্ঠ রাজা পাবো আমরা আলাউদ্দিন খলজি, এবং এটি সুলতানি বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, এর আসল নাম হচ্ছে কি নাম? ইকবাল। বলতে হবে তো, পরীক্ষা আসে না, অনেক পরীক্ষা এসছে। আলী খুসরা, হ্যাঁ আলী বুসরা, হ্যাঁ আলী খুসরা, হ্যাঁ দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? ওকে, এবার আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি অল টোটালটা কি কি করেছে। আলাউদ্দিন খলজি অল টোটাল কি করেছে? আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসছেন তিনি কি কি দেখছেন? যে আমাকে যদি পুরো সাম্রাজ্য শাসন করতে হয় প্রথমত মঙ্গল নেতাদের আক্রমণ ঠেকাতে হবে। তার জন্য কি দরকার? সেনাবাহিনী দরকার, তাই তো? সেনাবাহিনী করতে গেলে কি দরকার? টাকা পয়সা দরকার। কিন্তু সেনাবাহিনীকে তখন কি দেওয়া হতো? যখন আমরা দেখলাম ইকতা প্রথা চালু হতো, ইকতা প্রথা হতো যে সেনাবাহিনী গল্প, ইকতা প্রথায় সেনাবাহিনীতে কি দেওয়া হতো? জমির ভাগ দেওয়া। আলাউদ্দিন খলজি এসে প্রথম তিনি বেতনের ব্যবস্থা করলেন, কম টাকায় সৈন্য পুষে রাখতে হবে। বেতনের ব্যবস্থা বলে বেতন দিলেই হবে না, কম টাকায় বেতনে কে চাকরি করবে? তাদের ফুড খাদ্যগুলো ওদের অনেক কম টাকায় দিতে হবে, রেশনিং ব্যবস্থা। না আমাদের এখন কোনো মিলিটারি বন্ধু থাকে কি হয়, কার্ডটা দেন একটু কেনাকাটা করে আসি, ওখানে অনেক ছাড় পাওয়া যায়,
সেই টাইম ফ্রেম থেকে চলে আসছে হোলসেল। হ্যাঁ 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 সবচেয়ে ভালো জিনিস ওখানে এটাই যে পিওর জিনিস পাবে, সব খাঁটি জিনিস পাবে, মদ থেকে শুরু করে খাদ্য খাবার সব, এবং অনেক কম দাম। যত কম 40% ছাড় হবে, যত কম বললাম, যত কম 40% ছাড় হবে। তাহলে আলাউদ্দিন খলজি প্রথম কি করলেন, তিনি দেখলেন যে আমার একটা সেনাবাহিনী দরকার, সেনাবাহিনী দেখার জন্য কি দরকার, টাকা পয়সা দরকার, বেশি টাকা দিতে পারবো, তাহলে কি করব, ওদের খাদ্য খাবারের যারা কিনবে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি কম দামে করবো। চালু করলেন রেশনিং ব্যবস্থা। অর্থাৎ রেশনিং ব্যবস্থায় তিনি কি করলেন, ছাড় দিলেন। এই বিভিন্ন যে কম টাকায় যারা পাচ্ছেন কম মূল্যে, তিনি কি করলেন যে এই সমস্ত জিনিসপত্রের দাম যাতে কম টাকা ওরা পায় তাই জন্য তাদের ব্যবস্থা করে দিলেন, রেশনিং ব্যবস্থা। প্রথম রেশনিং ব্যবস্থা। রেশনিং ব্যবস্থা শুধু করলে হবে না, বাজারটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? রেশনিং ব্যবস্থা করে দিলাম আর এদিকে বাজার, এদিকে দ্রব্যমূল্য অনেক চড়া, হবে না। বাজারেও তিনি কি করলেন, বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করলেন, যে দাম ফিক্সেশন করে দিলেন, যে বাজারে উল্টো পাল্টা দাম বাড়ানো যাবে না, বাজার দর নিয়ন্ত্রণ করবে। কোশ্চেন আছে, বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন কোন সুলতানের শাসন, আছে না? এরকম অনেক পরীক্ষা এসছে। প্রথম যেটা দেখে নেবো সেটা কি দেখবো আমরা, আসল নাম আলীকোট কি লিখেছে? হ্যাঁ, আসল নাম আলীকোট কি লিখেছে? আসল নাম আলী খুসরা, মানে আলাউদ্দিন খলজির আসল নাম হচ্ছে আলী খুসরা, তাকে দ্বিতীয় আলেকজান্ডারও বলা হয়। তাহলে কতগুলো পয়েন্ট পেয়ে গেলাম। সেনাবাহিনী বেতন চালু করলেন, রেশনিং ব্যবস্থা চালু করলেন, বাজার দর নিয়ন্ত্রণ করলেন। জিয়াউদ্দিন বারুনি লিখেছেন এবং মিনহাজউদ্দিন, তিনি দুজনেই লিখেছেন যে বাজার দর নিয়ন্ত্রণ করতে গেলে তিনি দেখেছেন যে শুধু নিয়ন্ত্রণ, আমি আইন চালু করে দেবেন কিন্তু দেখবো না তা হয়নি। তারা এক জায়গায় লিখেছেন যে তিনি একদিন চেক করছিলেন যে সত্যি তো ঠিকঠাক দিচ্ছে তো, ব্যবসায়ী মূল, ব্যবসায়ী একটু কম দেবো, ব্যবসায়ী মূল সবসময় কি হবে, একটু কম দেবো। 1 কেজি কিছু কিনতে পাঠিয়েছিল, দেখা যাচ্ছে 900 গ্রাম দিয়েছে, সেই বাজারের মধ্যে নাকি তার মাংস কেটে ওই 1 কেজি পূরণ করেছে। ওইটা দেখার পর কারোর মনে হবে যে আমি তাহলে কম দেবো? ওরা ব্যবস্থা নিয়েছে, বাজার তো শুধু নিয়ন্ত্রণ, আইন চালু করে দিয়েছে, আর কোনো কিভাবে ইউটিলাইজ হবে সেটা দেখলাম না। আইন যেমন চালু করবো এবং প্লাস ইউটিলাইজ কিভাবে করবো সেটাই। এবং এই জন্য মনে হয় অশিক্ষিত লোক, কিন্তু প্রসেস, যেই প্রসেসে গেলে আমার বাজারটা কন্ট্রোলে আসবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, কেন হবে? বাড়ি থেকে নিয়ে যেতে আসবে? ও আচ্ছা আচ্ছা। তো নেক্সট ক্লাস সম্ভবত 1:15-20 থেকে আসে, 3:10 আছে নাকি? 2:25 তো পাবো, তাহলে 3:25 3:30 ছাড়া সম্ভব, তো পরবর্তী সাথে। আচ্ছা, এটা দেখি তাহলে রেশনিং ব্যবস্থা পেলাম, তাই তো? দেখো আলাউদ্দিন খলজি তাহলে কি কি পেলাম, আসল নাম পেলাম, দ্বিতীয় আলেকজান্ডারের সেনাবাহিনী বেতন, রেশনিং ব্যবস্থা, বাজার দর নিয়ন্ত্রণ, আর কি করেছিলেন তিনি, দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন, তাই তো?
এইগুলো তিনি কেন করছেন? যে আমি যে প্রসেসগুলো চালাচ্ছি সেই প্রসেস ঠিকঠাক হয়। দাগ অর্থাৎ এক একটা ঘোড়ার এক এক রকম দাগ, যে এই বাহিনীর যে ঘোড়া থাকবে তার এইরকম দাগ। হুলিয়া অর্থাৎ যে ব্যক্তি আছে তার ব্যক্তির একটা বর্ণনা থাকবে। আমি পথে থাকলে আমি অন্য কাজ করছি আর ওকে লাগিয়ে দিয়েছি যাও ঘোড়া চালাও, এটা যেন না হয়। ওই জন্য প্রত্যেকের দাগ হুলিয়া, ঘোড়ার পিছনে দাগ, এবং যে ব্যক্তি হবে তার হচ্ছে হুলিয়া, অর্থাৎ আবরণ, যে সে কেমন দেখতে, সে রোগা, মোটা, লম্বা, মানে ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে, বর্ণ, দাগগুলি হয়ে গেল। আর এই সময় আলাউদ্দিন খলজি একমাত্র সুলতানি যুগের একমাত্র শাসক যিনি দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন এবং জয় করেছিলেন। দেখে না এটা দক্ষিণ ভারত যখন জয় করতে যান তার সেনাপতি কে ছিল? মালিক কাফুর। এবং জিয়াউদ্দিন বারোয়ারি নাকি রহস্য করে লিখেছেন, জিয়াউদ্দিন বারোয়ারি রহস্য করে লিখছেন বলে যে সুখ মালিক কাফুরের কোলে শুয়ে সে সুখ কোনো মেয়ের কোলে শুয়ে কোথায়। অর্থাৎ তিনি এই আলাউদ্দিন খলজি যত সাম্রাজ্য বিস্তার করেছেন এই আমাদের হচ্ছে মালিক কাফুরকে কেন্দ্র করে করেছেন। হ্যাঁ, কিনেছিলেন তাকে। বলছে জিয়াউদ্দিন মজা করে লিখেছে, বলে আলাউদ্দিন খলজি সবচেয়ে সুখ পেতে নিজের সঙ্গে শুয়ে, বলে না এর কোলে শুয়ে আমার বিশাল সুখ। বলছে জিয়াউদ্দিন বারোয়ারি লিখছে, বলে ইয়ে আমাদের আলাউদ্দিন খলজি এর কোলে শুয়ে বেশি সুখ পেত। সাম্রাজ্য বিস্তার বিশাল ইচ্ছা, আর এরপর এই রাস্তা দেখাবে সেনাপতি। তাহলে কি হচ্ছে? মালিক কাপুর। মালিক কাপুর কার সেনাপতি ছিল? কিংবা আলাউদ্দিন খালজির সেনাপতির নাম কি? কদিন আগে একটা সিনেমা এসেছিল, কি নাম যেন সিনেমাটা? পদ্মাবত। হ্যাঁ, এসেছিল না? কিছু একটা ঘটনা ছিল, এই আলাউদ্দিন খলজির ঘটনা কিন্তু, নাকি? কোথায় আক্রমণ করেছিল? রাজস্থান, তাই তো? এই কদিন আগে সিনেমাতে পদ্মাবত যে সিনেমাটা এসেছিল, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি এত বিচক্ষণ ব্যক্তি ছিল যে আমরা জানি রাজস্থান বা রাজপুত, রাজস্থানে যাবো তারা রাজপুত, তারা যুদ্ধ ছাড়া দ্বিতীয় কিছু চেনে না। তো তিনি প্রথমে আলাউদ্দিন খলজি, এই কি বলছো? ও আলাউদ্দিন খলজি কি বলছো? না, আলাউদ্দিন খলজি দরকার নেই। আলাউদ্দিন খলজি যখন প্রথম রাজস্থান অ্যাটাক করেনি, তিনি প্রথম গুজরাট করবে এবং গুজরাটের পর রাজস্থান করবে। এবং রাজস্থানে কি নাম জানো, চিতরের সম্রাট রতন সিং এর স্ত্রী, কি নাম? পদ্মাবতী, তাই তো? এবং ওটাকে কেন্দ্র করেই হচ্ছে পদ্মাবতী নিয়ে অনেক ঝামেলা হলো। হওয়ার পর যে ওখানকার দেবী জ্ঞানে পুজো করা হয়, পদ্মাবতীকে রাজস্থানের দেবী জ্ঞানে পুজো করা হয়, এবং ওটাকে নিয়ে অনেক ঝামেলা হলো যে পদ্মাবতী সিনেমার নাম রাখা যাবে না, সিনেমার নাম চেঞ্জ করে কি হলো, পদ্মাবত করা হলো। ঠিক আছে? চিতরের রতন সিং এর স্ত্রী এত সুন্দরী ছিল, দেখে আলাউদ্দিন খলজির মাথা খারাপ হয়ে গেছে। অশিক্ষিত লোক, ওইভাবে ওই রতন সিং এর বলতেছে। আর রাজস্থানীরা হচ্ছে জীবন চলে যাবে কিন্তু কথা রাজস্থান রাজপুতদের এত গুরুত্ব দেওয়া হয় কেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অনেক অবদান রয়েছে, বুঝা গেছে? চিতরের রানা রতন সিং এর স্ত্রী পদ্মাবতী পাওয়ার জন্য তিনি মেবার আক্রমণ করেছিলেন, চিতর আক্রমণ করে, রাজস্থান আক্রমণ করেছিলেন, পাগল হয়ে গেছিল। হ্যাঁ না, ওই পদ্মাবতী বলা হয়, ওই পদ্মাবতী যিনি ছিলেন সেই সময় তারা হচ্ছে আগুনে ঝাঁপ দিয়ে তার নিজের সতীত্ব রক্ষা করেছে। এবং এই ঝাঁপটা তখন থেকে চালু হয়েছে, এবং এটাকে জহর ব্রত বলা হয়, জহর ব্রত।
জহব্রত পালন করতো কারণ রাজপুত রমণীরা কেন পালন করতো সেটা দেখলে, এবং ওই কারণেই হচ্ছে সিনেমার নামটা বলছে না পদ্মাবতীকে আমরা দেবী জ্ঞানে পূজা করি, আর তার সিনেমার নাম রেখে দেবে, এটা মেনে নেবো না, সেই নিয়ে ঝামেলা হয়, সেন্সার বোর্ড আটকে দেবে, সিনেমার নাম পাবলিশ করলো না, পরে পদ্মাবতী নাম নিয়ে পাবলিশ করলো। আলাউদ্দিন খলজির আরো একটা ইম্পর্টেন্ট ছিল, তিনি বলছেন যে এত জমি জায়গা জানা দরকার কার কত জমি জায়গা আছে, বুঝলে? ট্রেন আছে, এর পরেও ট্রেন আছে, আচ্ছা বাট ইম্পর্টেন্ট দরকার আছে। এবার যদি দেখি আমরা যে আলাউদ্দিন খলজি প্রথম ভাবলেন যে এত লোকের যে জমি আছে, আমার প্রথমে কি সেনাবাহিনী গঠন করছে, সেনাবাহিনী কি দরকার, টাকা দরকার, টাকা কম টাকা দিচ্ছে কিন্তু টাকা তো লাগবে, এবং সেই সময় তিনি ঠিক করলেন যে স্থায়ী সেনাবাহিনী, অর্থাৎ যে পার্মানেন্ট, যদি একবার সেনা নিয়ে গেলো সে সারা জীবন থেকে যাবে, তো তার তো টাকা দিতে হবে, যুদ্ধ হোক না হোক, বলছে তার জন্য আমার টাকা লাগবে, কোথা থেকে টাকা লাগবে, চাষের জমি থেকে আসবে, প্রত্যেকে ট্যাক্স দিলে আসবে। তিনি প্রথম ভাবলেন যে কার কত জমি জায়গা আছে জানা দরকার, কি করে জানবে তোমার কত আছে আর আরেকজনের কত আছে, জানবে কি করে, তোমার দুই ভাই কত জমি জায়গা আছে কি করে জানবে, মাপতে হবে তো নাকি। জমি মাপন ব্যবস্থা প্রথম চালু করেন আলাউদ্দিন খলজি। জমি মাপামাপি মানে কার কত জায়গা আছে, ওর কাছ থেকে আমি 5 টাকা ট্যাক্স নেবো, ওর কাছে 50 টাকা নেবো, কেন নেবো, জমি মাপন ব্যবস্থা, জমি জরিপ ব্যবস্থা বা জমি মাপন ব্যবস্থা। আর আলাউদ্দিন খলজির আরেকটা ইম্পর্টেন্ট যেটা পাবো সেটা হচ্ছে যে তিনি এই সেনাবাহিনী রাখার জন্য বিভিন্ন জায়গায় কর চাপিয়েছিলেন। তাহলে ওই সময় কারা কারা ছিল, হিন্দু ছিল এবং মুসলিম, বেশিরভাগ হিন্দুদের উপরে তিনি চাপিয়েছিলেন জিজিয়া কর, আর মুসলমানদের উপর হ্যাঁ জাকাতটা পরে আসবে, জাকাত পরে আসবে, খালসা অমুসলমানদের উপর তিনি চালু করলেন জিজিয়া। তাহলে সেনাবাহিনী রাখতে গেলে টাকা লাগবে, টাকার জন্য কি দরকার, বিভিন্ন রকম কর দরকার, কর কোথাতে আসবে, জমি জায়গা দরকার, জমি জায়গা কার করে দেখা হলো, এবার বিভিন্ন রকম কর চাপানো হচ্ছে। জিজিয়া কর অমুসলমান মানে মুসলমান বাদে যারা সবার ভাগ করবে, আর খালসা হচ্ছে শুধু হচ্ছে মুসলমানদের উপর। আমরা যখন চলে যাবো মোহাম্মদ বিন তুগলক দেখবো 4 রকম করের ব্যবস্থা করবো, 5 রকম কর ব্যবস্থা, তার মধ্যে 4 রকম হচ্ছে জাকাত, এরা সবাইকে পেয়ে যাবে, বিভিন্ন রকম কর চালু করবে। আলাউদ্দিন খলজি যদি দেখা যায় আর দুটো ঘটনা আছে, আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন, আর হচ্ছে সিরি নামক একটা শহর তৈরি করেছিলেন। সিরি নামক শহরে একটা বিভিন্ন পরীক্ষা হয়েছে, সিরি শহরটা কে প্রতিষ্ঠা, কোন সুলতানি শাসক সিরি শহরটি প্রতিষ্ঠা করেছে।
সিরিজর প্রতিষ্ঠা করে আলাউদ্দিন আহমেদ। আলাউদ্দিন খলজি থেকে এতগুলো কোশ্চেন, এবং সুলতানি যুগে যদি কোশ্চেন হয় আলাউদ্দিন খলজি থেকে একটা না একটা কোশ্চেন করেই করে। আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা নির্মাণ কি করেন? আলাউদ্দিন। সিরিশহর, দিল্লিতে সিরিশহর প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন। ঠিক আছে, আলাউদ্দিন খলজি থেকে এতগুলো কোশ্চেন। প্রচুর সমাজ সংস্কারমূলক কাজ করেছে। সব থেকে অশিক্ষিত ব্যক্তি ধরা হয়, তিনি একদম পড়াশোনার মধ্যে পিছিয়ে ছিলেন। সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। তার সমস্ত প্ল্যানিং চালু করেছিলেন ভালো ব্যবস্থা, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি করে দিলাম যে এখন যে আমি নীতি চালু করে দিলাম যে এই রাস্তায় যেতে গেলে বলে আমি নীতি চালু রাস্তা চলে তুই ফেলা যাবে, কিন্তু ফেললে কি হবে তেমন কিছু করে। এজন্য বলছে বাজার দর নিয়ন্ত্রণ, কম দিলে তোর চামড়া কেটে তুলে নিয়ে যাবে, পরবর্তী কেউ সাহস হবে কম দেবো, দেবে না। সুলতান যুগের শ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন খলজি, তাই তো? হ্যাঁ। আর আরেকটা জিনিস, যেটা লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তিনি কি করলেন তাহলে? স্থায়ী সেনাবাহিনী গঠন করলেন। আর আমরা ইলতুৎমিশের টাইমে কি পেয়েছিলাম? ইকতা তৈরি করেছিলেন, ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা কি ছিল? সেনাবাহিনী হচ্ছে অস্থায়ী সেনা, সেনাদের কি করতো? বিভিন্ন জায়গায় পাঠাতো। তাহলে এর আর ইকতা ব্যবস্থা দরকার আছে? তিনি কি করলেন? ইকতা ব্যবস্থাকে তুলে দিলেন। দেখে নাও, আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থা তুলে দিলেন। ইকতা প্রথা, হয়েছে? খলজি বংশের এই দুজনকেই পাবো। কে পাবো কাকে? কিরকম বংশ? তুগলক। শেষ পর্যন্ত আলাউদ্দিন খলজি। হ্যাঁ। কি কি তাহলে পাবো এখানে? দাস বংশ, খলজি বংশ, তারপর হচ্ছে তুগলক বংশ, তারপর সৈয়দ, তারপর হচ্ছে লোধি। একদম যেন সবসময় মনে থাকবে, পড়া শেষ সব মনে থাকবে। বেশি টাইম ফ্রেমে মানে কোশ্চেন মানে আগের দিন হয়েছিল, সবচেয়ে বেশি সমাজের কাছে শাসন করতে। কোশ্চেন কি হয়? সুলতানি যুগের সব থেকে বেশি দিন শাসক করা যে বংশ তার নাম কি? ঠিক আছে, সেটা কোন বংশ? তুগলক। পৃষ্ঠাটা কি? পৃষ্ঠাটা কি? লিখে দিন। আসল নাম হচ্ছে গাজী মালিক। সুলতানি যুগে কোন শাসকের
অরিজিনাল নাম, প্রকৃত নাম হচ্ছে গাজীউদ্দিন। আলাউদ্দিন খলজির আসল নাম কি পেলাম? কোথায় অনুক্ষা পেলাম? আলী খুসরাহ। প্রত্যেকের নামটা জেনে রাখবে, কারণ এটা কোশ্চেন অনেক কর করেছে, বিভিন্ন জায়গায় করেছে এবং বারবার আমরা নেগেটিভ মেরে এসেছি, আমরাও মেরে এসেছি, এমনটা নয় যে আমরা পারিনি। তুগলক বংশে যদি আমরা দেখি, ইতিহাস দেখি, তুগলক বংশের যারা ব্যক্তিবর্গ ছিল প্রত্যেকে শিক্ষিত ব্যক্তিবর্গ ছিল, প্রত্যেকে। গিয়াসউদ্দিন তুগলক কিংবা মোহাম্মদ বিন তুগলক, যাকেই পাবো প্রত্যেকে হচ্ছে শিক্ষিত ব্যক্তি, এবং শিক্ষিত ব্যক্তিবর্গ ছিল বলে এতদিন শাসন করেছে। তাদের নিয়ম নীতি ভালো, কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাদের যে নিয়ম নীতি সবকিছুই ভালো ছিল, মানে যা কিছু করেছে সবকিছু প্রজার কল্যাণে করেছে, মানুষের যাতে ভালো। এবার মানুষ যদি ভুল পথে নিয়ে যায় সেটা তার দোষ, তার ব্যবস্থা নেওয়া সে দরকার ছিল। সে ভেবেছিল যে প্রত্যেকটা মানুষ হয়তো ভালো হবে। আমাদের কনস্টিটিউশন যখন লেখা তখনই ভেবেছিল যে এত কিছু প্রবলেম তৈরি হবে, যার ফলে তো অ্যামেন্ডমেন্ট দরকার হচ্ছে, কি সংশোধন। কত সংশোধন চলছে? 105 চলে গেছে, মানে ভাবো কত কিছু পরিবর্তন হয়েছে, 100 বার সংশোধন করতে হচ্ছে নাকি, বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনা। কিন্তু তখন যদি এখন যদি লিখতো তাহলে এই পয়েন্ট নিশ্চয়ই মাথায় রাখতো। এক্স্যাক্টলি তেমনই মোহাম্মদ বিন তুগলক কিংবা গিয়াসউদ্দিন তুগলক যে টাইম ফ্রেমে এইগুলো ভেবেছেন যে এইগুলো করা দরকার, সেই টাইম ফ্রেমে তার অন্য কিছু ভাবনা আসেনি যে মানুষের বিপরীত দিকে হাঁটতে হবে। এবং সেই জন্য তারা দেখা যাচ্ছে যে শিক্ষিত তার যে সমস্ত রাস্তা বের করেছে, যে সমস্ত ভালো ভালো জিনিস তৈরি করেছে, কৃষি হচ্ছে গবেষণা কেন্দ্র বার করেছে যে কৃষি কিভাবে উন্নতি হয়, কৃষি উন্নতি বসিয়েছেন, এবার সেটা খারাপ খারাপ জিনিস দিচ্ছে, অনেক টাকা নিচ্ছে কিন্তু দিচ্ছে খারাপ জিনিস, বলছে দামি ফসলের বীজ, উল্টো পাল্টা জিনিস দিয়ে দিচ্ছে, কি হবে? আলটিমেটলি খারাপ হচ্ছে। ব্যবস্থা নেয়নি, কঠোর কঠোর ব্যবস্থা নেয়নি, যেটা নিয়েছিল আলাউদ্দিন খলজি, এবং আলাউদ্দিন খলজি যেটা হচ্ছে সাকসেসফুল। হ্যাঁ, গিয়াসউদ্দিন তুগলকের তেমন কিছু দেখবো, প্রতিষ্ঠাতাই দেখবো শুধু। এবং দ্বিতীয়ত যে শাসক হবে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ওকে পাগল রাজা কে বলেছে? হ্যাঁ? না, এনফিল্ড স্টোন বলে একজন ঐতিহাসিক। পাগলা বলেছেন হচ্ছে এনফিল্ড স্টোন, মানে পাগলা রাজাও আমরা বলি। তার সিদ্ধান্তগুলো এমন ছিল সব ভুলভাল ছিল বলা হয়। হ্যাঁ, শিক্ষিত ব্যক্তি প্লাস না, প্রসেসগুলো সব ভালো ছিল, কোনোটাই খারাপ ছিল। মোহাম্মদ বিন তুগলকের সময় প্রথমে যে জিনিসটা দেখবো, একটা মঙ্গল নেতা আক্রমণ করেছিল, কি নাম? হ্যাঁ, তারমাসির নামে মঙ্গল নেতা আক্রমণ করেছিল। তারমাসির
মোহাম্মদ বিন তুগলক আসল নাম কিন্তু জুনা খান। প্রত্যেকে জুনা খাপা এটা একটা নাম পাওয়া যাচ্ছে। ব্যাকে লিখে নাও এটা। পাগলার হেনরি স্টোন তার মাসেই না মঙ্গল নেতা আক্রমণ করেছিল। এবার যদি বিদেশে আক্রমণ করে তাহলে কি হবে? তার বিদেশে আক্রমণ ঠেকাতে হবে। ঠেকাতে গেলে কি হবে? সৈন্যবাহিনী দরকার। এবং সৈন্যবাহিনীর বেতন কোথা থেকে দেবে? বেতন কোথা থেকে দেবে? ট্যাক্স বাড়াতে হবে। ইনি প্রথম হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যেসব চাষি ছিল তাদের কর বাড়িয়েছিল। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কোন সুলতানি শাসক কর বৃদ্ধি করেছিল? এই করের ব্যবস্থা আলাউদ্দিন খলজি করেছিল। করের ব্যবস্থা আলাউদ্দিন খলজি করেছে, সেনাবাহিনী রাখতে হবে। এ যে টাইমে এসছে সেই টাইমে তার সিদ্ধান্ত ভুলভাল। মঙ্গল নেতা আক্রমণ করছে, প্রচুর টাকা খরচা হচ্ছে, টাকা কোথায় আসবে? বলে এই যে যেখানে চাষিবাসী আছে তাদের উপর কর ডবল করে দেবে। দোয়াব অঞ্চল গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কি হচ্ছে? পূর্বর জায়গা চাষ ভালো হয়, তাই তো? আমাদের এখানে জলগুলো নোনা কেন? সমুদ্রের সঙ্গে মিশে আছে। জিওগ্রাফি পড়াশোনা পড়াবে দেখবে যে আমাদের এই এরিয়ার কতটা এরিয়া অব্দি জল নোনা আছে। তারপর জল হচ্ছে গঙ্গার জল হচ্ছে মিষ্টি। তো সেই মিষ্টি জলের কারণে এখন সব এই গঙ্গা জলের চাষ হয়। নদিয়া, কৃষ্ণনগর, এই যে তুমি যদি চলে যাও ভাগীরথীর এই সাইডটা গঙ্গা যে ভাগীরথী আর ভগীরথী আসছে, ভগীরথীরা কি করে নোনা জল মিশে আছে? ভাগীরথীটা থেকে মিশে। হাওড়া তো মিষ্টি, এই যে আমাদের যে মোহনা আছে, মোহনা থেকে কত কিলোমিটার জিওগ্রাফি বলতে কত কিলোমিটার অব্দি হচ্ছে নোনা জল আছে। মানে ওই অত নোনা জলটা উঠতে পারে। তারপর সবটা হলো মিষ্টি জল। এবং দেখা যায় আমাদের গঙ্গা আমাদের ভূগোল পড়ানোর সময় পড়ানো হয় এই গঙ্গার কারণে আমাদের কত জায়গা চাষ সবুজ হয়েছে গঙ্গা জলের কারণে। বাংলাদেশে যদি দেখা যায় আমাদের বাংলাদেশের চাষবাস এত চাষবাস কি করে? কারণ এই নদীর জলেই চাষ হয়। পদ্মা নদীর জল মিঠেন, পদ্মার ইলিশ দামি ইলিশ কেন বলো? মিঠিন জলের মাছ ভালো লাগে, টেস্ট করেছে। পদ্মার ইলিশের দাম বেশি না, 1800 টাকা কেজি। কেন? ভালো লাগে। গঙ্গার ইলিশ আর পদ্মার ইলিশ মানে আলাদা পার্থক্য দাম। গঙ্গার ইলিশ যেটা হয় সেটা তো নোনা জল, পদ্মার ইলিশ মিষ্টি জল, এই জন্য ডিফারেন্স। তখন কোনো ইন্টারভিউ কোশ্চেন উল্টো পাল্টা কোশ্চেন আনপাল্টা কোশ্চেন জুড়ে যে পদ্মার ইলিশের দাম বেশি কেন? আচ্ছা, গঙ্গা যমুনা তাহলে কি হচ্ছে? গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কি হচ্ছে? চাষ হচ্ছে অনেক বেশি। তো চাষ হবে সেই জায়গায় কর বৃদ্ধি করছে। কেন বলছেন? মঙ্গল নেতা আক্রমণ করেছে এবং সেখান থেকে কি হচ্ছে? বারবার প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, সেনাবাহিনী পুষতে হচ্ছে, ডবল সেনাবাহিনী পুষতে হচ্ছে। এইটা ঘটার পর তিনি দেখলেন কি যে আমার কোথায় আক্রমণ হচ্ছে? রাজধানী কোথায় আছে? কোথায়? দিল্লি। বলছে দিল্লিতে রাজধানী থাকলে হবে না, উন্নত হবে না। কত কিলোমিটার? অ্যাপ্রক্স ঐতিহ্য বলে 700 কিলোমিটার। সত্যতা নেই বলে অ্যাপ্রক্স 700 কিলোমিটার। তাহলে রাজধানী স্থানান্তরিত করবে কোথায় কোথায়? দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তরিত করবে। পাগলা বলা হচ্ছে এই জন্য তাকে বলছে রাজধানী স্থানান্তর করেছে। বলছে এখানে যত ডিপার্টমেন্ট আছে, যে যে ডিপার্টমেন্ট সবাইকে বলছে যেতে হবে, এমনকি প্রজাদেরও যেতে হবে। বলছে যে যখন রাজধানীটাকে স্থানান্তর করা হচ্ছে, বলে তুমি শুধু রাজধানীটা নিয়ে চলে যাও, ওখানে নতুন তৈরি করবো না, এখানকার যত লোকজন সবাইকে নিয়ে যাবে। এবং সেখানে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে 8 বছর সেখানে শাসন করে বোঝা গেছে যে ওখানে করা যাবে না, ওখানে দিল্লি শাসন করা যাবে না। ফের দিল্লিতে ঘুরে নিয়ে এসছে এবং অর্ধেক ব্যক্তি মারা গেছে। এবং এখান থেকেই তাকে বলা যায় পুরো পাগল লোক। পাগল ছাড়া এর কাজ করতে পারবে? এত লোককে সব হাঁটি নিয়ে গেছে।
কোনো দরকার ছিল না, রাজধানী স্থানান্তর করেছে ভালো জিনিস। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করেন, কেন করেন সেটা আলাদা গল্প। এই কি বলছো, পিস করে কি কথা বলছো? ও আলাউদ্দিন খলজি নিয়ে আলোচনা করছে না স্যার, মোহাম্মদ বিন তুগলক। না, বলছো আলাউদ্দিন খলজি কি আলোচনা করছে? আচ্ছা বাদ দাও। আচ্ছা কি হলো তাহলে? মোহাম্মদ বিন তুগলক পাগল রাজা কেন বলা হচ্ছে? তার যে সিদ্ধান্তগুলো যে সফল হচ্ছে, একটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারে, একটা ঠিকঠাক মতো চালু করতে পারে। তিনি আরো যেটা করছেন, কৃষি গবেষণা কেন্দ্র, নাম কি দিয়েছেন? আমিরি কোহি কৃষি গবেষণা কেন্দ্র। কোশ্চেন কি, আমিরি কোহিটা কি? এটা পদ, একটা সম্মান সুযোগে রাজধানী কিংবা কৃষি গবেষণা কেন্দ্র। আমির ই কোহি নামে তিনি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। এর উপর সুলতানি যুগের শেষে দেখবো আমরা দুটো সাম্রাজ্য পাবো, এটা হচ্ছে বাহুমনি, একটা হচ্ছে বিজয়নগর, তাই তো? এবং বাহুমনি বিজয়নগরেই আমাদের শেষ হয়ে যাবে সুলতানি যুগ, তাই তো? না, বাহুমনি বিজয়নগরটা আলাদা ব্যাপার। এই সুলতানি যুগটা শেষ হয়ে গেলে দুটো সাম্রাজ্য পাবো। যারা ফুলে উঠেছে তারা উঠেছিল এই যে দুটো, বাহুবলী বিজয়নগর হচ্ছে এই টাইমে তুগলক, মোহাম্মদ বিন তুগলকের সময় বাহুবলী বিজয়নগর সাম্রাজ্য স্থাপিত হয়। বুঝা গেছে? বাহুবলী বিজয়নগরী সুলতানি যুগের পরেই আমাদের দুটো পাবো, দুটো যুগ। এটা বাহুবলী সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল, শ্রেষ্ঠ রাজাকে, তার কি কি কাজ, বিজয়নগরে কে কে শ্রেষ্ঠ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং কি কি কাজ। এই যে বাহুবলী বিজয়নগর সাম্রাজ্য কার আমলে হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের। প্রতীকী মুদ্রা চালু করেন, অর্থাৎ অরিজিনাল টাকা নয়, বাট ওটা দিয়ে রাজ্য থেকে স্টাম্প মারা কাগজ, রাজ্য থেকে কাগজ মানে হচ্ছে পিতলের কাগজ, পিতলের জিনিস, এটা হচ্ছে দিয়ে আমাদের অর্থনীতি ব্যবস্থা চালানো যাবে। তাতে কি হয়েছে, নকল করা শুরু করেছে। আজ অব্দি যারা করছিল না, প্রথমে তো ভাবতে পারেন যে নকল হবে। প্রতীকী মুদ্রা চালু করার দেখে সমস্ত জায়গায় যখন নকল হচ্ছে, তিনি কি করে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, যে সবাইকে এই যে যেটা আমরা রাজ্য থেকে দিয়েছি যে মুদ্রাগুলো, সেগুলো ফিরিয়ে নেওয়া হবে। কি করে ফিরিয়ে নেওয়া হবে, যে কটা দেবে সে কটা হচ্ছে রূপোর মুদ্রা দেওয়া হবে। পাবলিক কি বোকা নাকি? আজ পর্যন্ত যারা নকল করছে তারা সব ঘরে বসে নকল করা শুরু করে দিয়েছে। তারা গেলেই তো ফের রূপোর মুদ্রা দেবে, বলছে দেখছি এই প্রসেসটা আমার ভুল হয়ে গেছে, তার ভুলটা কি শুধরাতে হবে। প্রতীকী মুদ্রা চালু করেছিলেন এবং প্রতীকী মুদ্রা চালু করে যখন সব জাল হচ্ছে, তিনি বলেন প্রতীকী মুদ্রা ফিরে দাও, তার বলে রৌপ্য মুদ্রা দেওয়া হবে। ফলে কি হচ্ছে, যে যারা আজ পর্যন্ত এই নকল করেনি তারাও ঘরে বসে নকল করছে। এটা দিলেই তো আমাকে আবার দিয়ে দেবে, ধরবে তো না। তিনি যে সমস্ত প্রসেস চালু করে তার কোনো সঠিক কশন চালু করেনি বা সতর্কবার্তা চালু করেনি, যে যদি ধরা পড়ে কেউ নকল করেছে তার চামড়া গুটিয়ে নেওয়া হবে, এরকম কিছু করেনি।
কারেন্সি বলা হয় ইংলিশে, তাই তো? প্রতীকী মুদ্রা। মোহাম্মদ বিন তুগলকের সময় হয়তো মরক্কো থেকে আসেন ইবন বতুতা, তাই তো? আর হচ্ছে ইবন বতুতার একটা বই যেটা পরীক্ষায় বারবার এসেছে, যে কোশ্চেনটা রিপিট হয়েছে বারবার, ওটার নাম ইন্টারভিউতে জিজ্ঞেস করে তখন কি করবে? তখন ওটা অপশন দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঘুমানোর জন্য 8 ঘন্টা ব্রেক। ইবন বতুতায় যে কোশ্চেনটা হয়েছে, ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? ম্যাক্সিমাম আমরা যে হিউম্যান সাইড পাই কিংবা যাদেরকে পেয়েছি আমরা, তাই তো? চীন থেকে বেশি এসছে, তাই না? চীন এসছে, গ্রিক এসছে, এ কিন্তু মরক্কো থেকে এসছে, এটা মাথায় রাখবে। ওকে, এরপরে আমাদের হচ্ছে দুটো বংশ থাকবে, কি থাকবে? সৈয়দ আর সৈয়দ বংশে একজন ব্যক্তি আছে, লোদি বংশে 3 জন আছে, তার মধ্যে 2 জনই। আর পরের দিন আমরা হচ্ছে মধ্যযুগের শেষ করব, ওই 2 জন, আর হচ্ছে বাহুবনী আর হচ্ছে বিজয়নগর সমিতি। ওকে, আর আধুনিক যুগে বারবার বলছি, আধুনিক যুগে কিন্তু প্রতিদিন যেটুকু খুব কম কম পড়ানো হবে আধুনিক যুগ, এবং প্রতিদিন হচ্ছে তোমাদের একটা মক টেস্ট করবে। প্রতিদিন 15টা কি 20টা কোশ্চেন একটা পেপার দেওয়া তোমাকে, রেগুলার যেটা পড়া হবে তারপরে সেটা তোমাকে ফিল আপ করবে। হ্যাঁ, মধ্যযুগ শুরু, এই আধুনিক শুরু। হ্যাঁ, নাহলে ইয়ে হচ্ছে না, কারণ তোমার পরীক্ষা লিখে সেই নেগেটিভ মেরে আসো, আলটিমেটলি সব ফল 0 হবে। বুঝা গেছে? বাংলায় দেওয়া রেস্ট নিয়ে নাও, পরবর্তী ক্লাস তো শুরু হবে নাকি? বাইরে যাবো একটু, অনেক সময় শুরু 3টার সময় এটা পুরো